ব্যাকরণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণটি বাংলায় আদিকে পাওয়া যায় বি যোগ আ যোগ পি যোগ অন সমান হচ্ছে ব্যাকরণ। যে শাস্ত্র কোনো ভাষা বিভিন্ন উপাদান, গঠন, প্রকৃতি, স্বরূপ বিষয়ে বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় বা প্রভৃতি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। বাংলা ভাষায় ব্যাকরণ মনির চৌধুরী এবং মোয়াজ্জেম হায়দার চৌধুরী। সুতরাং যে শাস্ত্র বাংলা ভাষায় বিভিন্ন উপাদান, গঠন, প্রকৃতি, স্বরূপ বিষয়ে বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় বা তাদেরকে প্রয়োগ-বিধি বিশদভাবে আলোচনা করা হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণের প্রকারভেদ। ব্যাকরণ ৪ প্রকার: বর্ণনাত্মক ব্যাকরণ এবং ঐতিহাসিক ব্যাকরণ, তুলনামূলক ব্যাকরণ এবং দার্শনিক বা বিচারমূলক ব্যাকরণ। বর্ণনামূলক ব্যাকরণ বিশেষভাবে কোনো একটি ভাষার রীতি বা প্রয়োগ বর্ণনা করা বা এ বিষয়ে যে ব্যাকরণ বা কালের ভাষা বা যথাযথ ব্যবহার করতে সাহায্য করা এর উদ্দেশ্য। ঐতিহাসিক ব্যাকরণ। ঐতিহাসিক ব্যাকরণের কোনো নির্দিষ্ট যুগের ভাষাগত প্রয়োগ রীতি আলোচনা করে। আলোচ্য ভাষার রূপটির বিকাশ বা ইতিহাস পর্যালোচনা করা এর লক্ষ্য। তুলনামূলকভাবে ব্যাকরণ যে কোনো কালের বিভিন্ন ভাষা অনেকে যে শ্রেণীর ব্যাকরণ কোনো আদিকে বিশেষকালে বিভিন্ন ভাষার গঠন, প্রকৃতি ইত্যাদি তুলনামূলকভাবে আলোচনা করে থাকে, তাই হচ্ছে তুলনামূলকভাবে ব্যাকরণ। দার্শনিক বা বিচারমূলক ব্যাকরণ ভাষায় অন্তর্নিহিত চিন্তা প্রণালী আবিষ্কার এবং অবলম্বন করে সাধারণভাবে কিংবা বিশেষভাবে ভাষার রূপ, উৎপত্তি বা বিবর্তন কিভাবে ঘটবে তার বিচার করা এর পর্যায়ভুক্ত। বাংলা ব্যাকরণ আদিকে পাঠের প্রয়োজনীয়তা। ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা, ভাষার বিভিন্ন উপাদানের সুষ্ঠু আদিকে ব্যবহার করা, ভাষা ব্যবহারের সময় আদিকে শুদ্ধাশুদ্ধি নির্ণয় করতে পারা। ব্যাকরণে আদিকে আলোচ্য বিষয়। প্রত্যেকটি ভাষার চারটি আদিকে মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আর তাই সব ভাষায় ব্যাকরণ প্রধানত চারটি অংশ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ব্যাকরণ বা বাংলা ব্যাকরণে আমাদেরকে মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। এছাড়া ব্যাকরণে আরো বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আবিধানিক তত্ত্ব, ছন্দ বা অলঙ্কার। নিচে বাংলা ব্যাকরণের চারটি মূল বিষয়ে কিছু সংজ্ঞা দেওয়া হলো। কোনো ভাষা উচ্চারণে ক্ষুদ্র বা একই, সে ভাষার ধ্বনি ভাষার মূল উপাদান। কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো সেই ভাষার ধ্বনি এবং ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনিমূল। ধ্বনির সূক্ষ্ম বা মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা ফোনেম। এই এই ধ্বনি বা ফোনেম থেকে ধ্বনিতত্ত্বের আমাদেরকে নাম হয়েছে আমাদেরকে ফোনোলজি। বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। বর্ণ। বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দিষ্ট করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমাদেরকে ধ্বনি বলে। শব্দ। একটি ধ্বনি এক বা একাধিক ধ্বনি একত্রিত হয় যখন কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। আমাদেরকে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ বা মরফিম। অর্থাৎ রূপ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক। আর এই রূপ বা মরফিম থেকেই শব্দ তত্ত্বের নাম হয়েছে রূপতত্ত্ব বা মরফোলজি। কতগুলো পদে সুর বিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলা হয়। তাকে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আমাদেরকে বাংলা ভাষা আমাদেরকে মূলত চারটি অংশ থাকে। যেসব বিষয়ে আলোচনা করা হয় সেগুলো বিশেষ ছকের মাধ্যমে দেওয়া হলো।
ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি ধ্বনি সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচনা করা হয়। ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, সন্ধি বা ধ্বনির সংযোগ, ধ্বনি নাদিক মিলন। তাই এই ধ্বনি তত্ত্বে আমাদের এক আলোচ্য বিষয় হচ্ছে নত্যবিধান নামে নত্যবিধান। নত্যবিধান একে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি, শব্দ সম্পর্কিত বিষয় এখানে আলোচনা করা হয়। আমাদেরকে সমাস, সমাস শব্দের অর্থ মিলন। এটি একটি শাব্দিক আমাদেরকে আলোচনা করা হয়। প্রকৃতি প্রত্যয় বা প্রকৃতি শব্দ নিয়ে কাজ করে মনে রাখা দরকার। প্রকৃত মাত্রাই হচ্ছে প্রাতিপাদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ তাদেরকে স্বাধীন শব্দ। উপসর্গ হচ্ছে নিজের শব্দ না হলেও শব্দ ছাড়া এর কোনো প্রয়োজন নেই। উপরন্তু উপসর্গের নতুন শব্দ তৈরির একটি উল্লেখযোগ্য হাতিয়ারও বটে। বচন হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্তি শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, ধাতু এবং শব্দের শ্রেণীবিভাগ। বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স, বাক্য সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচনা করা হয়। পদের প্রকরণ শব্দ ব্যবহার হলেও এখানে সেই পদকে পদ বলা হয়, তাই পদ সম্পর্কিত ব্যাকরণ বা পদ প্রকরণও বাক্যতত্ত্বের অন্তর্গত। ক্রিয়াপদ কারক ও বিভক্তি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্কে আমাদেরকে কারক বলা হয়। বাক্যের অন্তর্গত পদ নিয়ে কাজ করলেও করে বলে কারককে বাক্যতত্ত্বের অন্তর্গত। কাল, পুরুষ, অনুসর্গ, বাগধারা, বাচ্য, উক্তি, যতি ও ছেদ চিহ্ন বাক্যের অংশ বা দিকে সম্পর্কগুলোকে প্রকাশ করতে যতি বা ছেদ চিহ্নের ব্যবহার হয়। অর্থাৎ এরা বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বাক্যের প্রকারভেদ। এরা বাক্যের সাথে সম্পর্কযুক্ত এবং বাক্যের প্রকারভেদ। অর্থতত্ত্ব বা অর্থ সম্পর্কিত বিষয়াদি বাক্য, পদ বা সংস্থাপনা বা ক্রম বা পদক্রম, শব্দের অর্থ বিচার বা অর্থ বিচার এবং বাক্যের অর্থের প্রকারভেদ হচ্ছে মুখ্যার্থ এবং গৌণার্থ এবং বিপরীতার্থ। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, আলো, জল, বিদ্যুৎ, বাতাস প্রভৃতি সম্বন্ধীয় বৈজ্ঞানিক তত্ত্ব বা তথ্য না জানিয়েও মানুষ বাঁচিয়েছে, বেঁচেছে, বাঁচবে। কিন্তু তা বলে ওই সমস্ত বৈজ্ঞানিক তথ্য বা তথ্যকে মানুষ অস্বীকার করিয়া বর্তমান সভ্যতার গগন থেকে বিশ্বব্যাপী সৌধ নির্মাণ করিতে পারে নাই। ব্যাকরণ না জানিয়াও ভাষা চলিতে পারে, কিন্তু ভাষাগত সভ্যতা না হোক অত্যন্ত সভ্যতার পতন বা সমৃদ্ধিও হতে পারে না। এর জন্যই শিক্ষিত ব্যক্তির পক্ষে ব্যাকরণ সম্বন্ধীয় সাধারণ জ্ঞানের সঙ্গে বিশেষ জ্ঞান আবশ্যক। তাই ভাষা সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হলে সেই ভাষার পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ ব্যাকরণের কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ বা বৈশিষ্ট্য নিরূপণ করে। যে কোনো ভাষাবিদ বা বিধানকে নিয়ামক হলো ব্যাকরণ। তাই ব্যাকরণের ভাষা হচ্ছে সংবিধান বলা হয়। ব্যাকরণের পাঠ করে ভাষার বিভিন্ন উপাদান, গঠন, প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা এবং লেখ্য এবং কথ্য ভাষার প্রয়োগের সময় শুদ্ধ বা শুদ্ধির আদিকে নির্ণয় সহজ হয়। ভাষার সৌন্দর্য বা সৌভাগ্যের জন্য সেই ভাষার ব্যাকরণের পাঠ অবশ্যই কর্তব্য। তাই সাহিত্য রসিকের মতে সাহিত্য রস আস্বাদন করতে হলে পুরোপুরি সেই রস গ্রহণ করতে হয়। ব্যাকরণ সেই রস গ্রহণের সহায়ক। ব্যাকরণ তথ্য বা তথ্য সম্পর্কযুক্ত উপযুক্ত জ্ঞান না থাকলেও ভাষাগত আদর্শ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা আমাদেরকে থাকে। তখন উন্নত এবং ভাবের আমাদেরকে বহন রূপে ভাষাকে ব্যবহার করতে উৎকৃষ্ট আমাদেরকে সাহিত্য আমাদেরকে সৃষ্টি করা যাবে না।
ভাষা ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য বা স্বেচ্ছাচারিতা রোধ হয়, ফলে ভাষার বিশুদ্ধতা রক্ষা পায়। মোটের ওপর ভাষার সামরিক রূপটিকে বোধের উপযোগী করে তোলা ব্যাকরণ শিক্ষার লক্ষ্য। ব্যাকরণের ক্ষেত্রে এই কথাই প্রযোজ্য। অতএব ভাষা প্রয়োগের জন্য এবং ভাষার সৌন্দর্য এবং সম্প্রদানের রীতি নীতি, ধ্বনি, ছন্দ এবং বাক্য অলঙ্কার, বাগধারা প্রভৃতি জানা ও প্রয়োগের জন্য ব্যাকরণের জন্য অপরিহার্য। তবে তবে একটি কথা মনে রাখতে হবে যে ভাষা আগে পরে ব্যাকরণ। ধ্বনির পরিচয়। মানুষ বাকযন্ত্র তথা কণ্ঠনালী, মুখগহ্বর, জিহ্বা, কোমলতালু, শক্ততালু, দাঁত, মাড়ি, ঠোঁট, চোয়াল ইত্যাদির সাহায্যে উৎসারিত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্র তথা কণ্ঠনালী, মুখগহ্বর, জিহ্বা, আলজিহ্বা বা কোমলতালু, শক্ততালু, দাঁত, মাড়ি, ঠোঁট, চোয়াল ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনির প্রকারভেদ। ধ্বনির বৈশিষ্ট্য। উচ্চারণ বা ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আর একে স্বরধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস রহিত বাতাস বাকযন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাদেরকে স্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে ১১টি। ১১টি। ব্যঞ্জন ধ্বনি যেসব দেখে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস রহিত বাতাস বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণ লাগে তাকে ধ্বনি ব্যঞ্জন বলা হয়ে থাকে। যেমন ক, খ, গ, ঘ, খ ইত্যাদি হচ্ছে ভাষা ব্যঞ্জন ধ্বনি সংখ্যা হচ্ছে ৩৯টি। আমাদেরকে স্বরধ্বনি প্রকারভেদ। উচ্চারণ কালের ব্যাপ্তি অনুযায়ী স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায়: হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর ধ্বনি প্রকারভেদ। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি প্রকার নিম্নরূপ: কণ্ঠধ্বনি, ক বর্গীয় ধ্বনি, ক, খ, ঘ, ঘ এবং ম তালব্য তালব্য মানে চ বর্গীয় ধ্বনি, চ, ছ, ঝ, ঝানি তালব্য মানে চ বর্গীয় ধ্বনি। মূর্ধন্য ট বর্গীয় ধ্বনি ট, ঠ, ঢ, ঢম মূর্ধন্য দন্তধ্বনি ত, ত, দ, ধ দন্তন্য অষ্টধ্বনি প, ফ, ভ, ভ, ম অষ্টধ্বনি প, ফ, ভ, ভ, ম। অন্তঃস্থ ধ্বনি অন্তর্য র এবং ল। ঊষ্মধ্বনি তালব্য মূর্ধন্য দন্তেশ্ব হ। ঊষ্মধ্বনি কি? তালব্য মূর্ধন্য দন্তেশ্ব এবং হ। তালঞ্জর ধর এবং ধারের শূন্য রা। পরস্ত্রয়ী বর্ণ হচ্ছে খণ্ডত্ব, অনস্বর এবং চন্দ্রবিন্দু। উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বর্ণকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। অঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। অঘোষ ধ্বনি কি? বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ। ঘোষ ধ্বনি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ কি? ঘোষ ধ্বনি অল্পপ্রাণ বর্ণ। বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে কি? অল্পপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি। ভাষাবিজ্ঞানীরা ধ্বনির পরিবর্তনের চারটি রীতির কথা বলেছে: ধ্বনি লোপ, স্বর সরলোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ, স্বর সমরাক্ষর লোপ, ধ্বনি ধ্বনির আগম। স্বরধ্বনি স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা ব্যঞ্জন বিপ্রকর্ষ বা ধ্বনি ধ্বনিশ্রুত হয়ে থাকে। ধ্বনি রূপান্তর হচ্ছে স্বরসঙ্গীত, অপিনিহিত বা অভিশ্রুত, সমীভবন, বিষয়ীভবন বা নাসিকীভবন। স্বরসঙ্গীতি, অপিনিহিত, অভিশ্রুতি,
ভবন, বিষমী ভবন বা নাসিক আবেগে ভ্রমণ। আবেগে ধ্বনির স্থানান্তর, ধ্বনি বিপর্যয়, বর্ণনাতীত বর্ণ আবেগে বিকৃতি, আবেগে অন্তর্নিহিত আবেগে ঘোষীভবন বা অঘোষীভবন এবং ক্ষীণায়ন। ক্ষীণায়ন বা পরিণাম নিম্নে বর্ণনা করা হলো স্বরধ্বনির লোপ। উচ্চারণের ত্রুটি বা সুবিধার জন্য উচ্চারণের ত্রুটি বা সুবিধার জন্য শব্দের যে অন্তর্গত কোনো আবেগের স্বরলোপ পেলে তাকে স্বরধ্বনি আবেগের লোপ বলা হয়ে থাকে। স্বরধ্বনির লোপ ৩ প্রকার। আদি স্বরলোপ: শব্দের আদিতে কোনো আবেগের স্বরধ্বনির লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলা হয়ে থাকে। যেমন আলু, লাভ, অন্তর এবং ভিতর, উদ্ধার, ধার, অভিধান এবং আবেগের বিধান ইত্যাদি। মধ্য স্বরলোপ: শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপ পেলে তাকে মধ্য স্বরলোপ বলা হয়ে থাকে। শব্দের আদিতে কোনো স্বরধ্বনির লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে। এবং আলু, লাভ এবং অন্তর হচ্ছে ভেতর বা উদ্ধার মানে ধার, অভিধান হচ্ছে বিধান। দেখে যেমন না নাতিনি দেখে নাতনি, জানালা জানলা, গামোছা গামছা, সরিষা সর্ষে, ভাগিনী ভাগ্নি, নারিকেল নারকেল ইত্যাদি। অন্তঃস্বরলোপ: শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনির লোপ হলে তাকে অন্তঃস্বরলোপ বলা হয়। যেমন রাত্রি রাত, আজি আজ, রাশি রাস। ব্যঞ্জন স্বরলোপ: ব্যঞ্জন আদিতে মধ্য বা অন্তর্নিহিত অবস্থিত ব্যঞ্জন ধ্বনির লোপ হওয়াকে ব্যঞ্জন আবেগে ধ্বনির লোপ বলা হয়ে থাকে। শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনির লোপ পায়। যেমন স্থান, দান, সাপটিক, ফটিক। প্রভাত আদিকে প্রভাত আদিকে প্রভাত। মধ্য বা ব্যঞ্জন আদিকে ব্যঞ্জন লোপ: শব্দের মধ্যে বা ব্যঞ্জন আদিকে ধ্বনির লোপ পায়। যেমন ফাল্গুন আদিকে ফাগুন, কার্পাস আদিকে কার্পাস। অন্ত বা ব্যঞ্জন আদিকে লোপ: শব্দের অন্তে বা ব্যঞ্জন ধ্বনির লোপ পায়। যেমন গাত্র, গা আদিকে কুটুম, অপস আদিকে কুটুম এবং আল্লাহ আল্লাহ। শব্দের প্রকারভেদ: শব্দ কাকে বলে? এক একটি বা একাধিক শব্দ মিলিত হয়ে যদি একটি সার্থক অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। যেমন এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি একটি সার্থক অক্ষর প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। যেমন আকাশ, বাঘ, মমতা, ওই ইত্যাদি। শব্দ ভাঙলে বা বিশ্লেষণ করলে কতগুলো বর্ণ পরিচয় পাওয়া যায়? অবশ্যই যে শব্দে একটি মাত্র বর্ণ গঠিত হয় সেই শব্দের বিশ্লেষণ কোনো আনেকে প্রশ্নই ওঠে না। যেমন আকাশ, বাতাস, বই, খাতা, বাজার এবং স্কুল। শব্দগুলো যদি একটু ওলটপালট করে সাজানো হয় তাহলে কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। উৎপত্তি অনুসারে শব্দকে আবার ৫ ভাগে ভাগ করা যায়। তৎসম, তৎসম অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, কর্ম, চর্ম, পাত্র, আবেগ এবং ছাত্র ইত্যাদি। অর্ধ তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ এবং গিন্নি, গৃহিণী, কুৎসিত, কুৎসিত। তদ্ভব শব্দ: সংস্কৃত ভাষায় যেসব শব্দ স্বাভাবিক বা বিবর্তনের ধারায় প্রকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করে সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন আদেকে চামার, চর্ম আর চর্মকার, হাত, হাত, হুত, হস্ত, চাঁদ, চাঁদ, চন্দ্র, চন্দ্র ইত্যাদি। দেশি শব্দ: যেসব ভাষা আদিকাল থেকেই বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে ব্যবহার হয়ে আসছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন কুড়া, ঢেঁকি, ঝাঁটা, টোপর, ডিঙ্গি ইত্যাদি। বিদেশি শব্দ: সংস্কৃতি ছাড়াও
অন্যান্য বিদেশি শব্দ থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন চা, চিনি, তালা, চাবি, চাকু, লুঙ্গি, গুদাম, আলমারি, আমাদেরকে চাকর, দরকার, আমাদেরকে নাজাম, রোজা, রিক্সা, পাউরুটি। শব্দ গঠন কত প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করা হলো। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন আদেকে মা, মাটি ও মানুষ। গঠন অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে মৌলিক শব্দ। যেসব শব্দকে আমাদেরকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তার সাথে অর্থ সঙ্গতিপূর্ণ আর কোনো শব্দ পাওয়া যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলা হয় থাকে। যেমন হাত, পা, দেশ, সিংহ, মাছ। সাহিত্য শব্দ যেসব শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে বা তার আমাদেরকে সংগতিপূর্ণ এবং আরো এক বা একাধিক আমাদেরকে শব্দ পাওয়া যায় সে একাধিক শব্দ পাওয়া যায় সেসব শব্দকে সাহিত্য শব্দ বলে। যেমন হাতল এবং পায়েল, দেশান্তর, সিংহাসন, মেজ ইত্যাদি। সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, দ্বিরুক্তি, পদান্তর সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের শব্দ গঠিত হয়। অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি? অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়। যেমন আকাশ, বাতাস, সাগর, নদী। অর্থগতভাবে ভাষার শব্দসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত এবং যেসব শব্দ তার মূল্য বা প্রকৃতি অনুযায়ী অর্থ প্রকাশ করে সেসব শব্দকে যেমন আমাদেরকে গ্রিক শব্দ বলা হয়। যেমন আমাদেরকে পাক্ষিক, পক্ষ যোগ এক, দলীয়, দল যোগ ইয়, মেসো মান যোগ উহা, মেসো মান যোগ উহা, রুড়ো রুড়ো বা রুড়ি শব্দ। প্রত্যয় বা উপসর্গযোগে যেসব শব্দ তার মূল বা প্রকৃত অর্থ অনুযায়ী প্রকাশ না করে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়ে থাকে। যেমন হস্তযোগ ইন, আমাদেরকে সুর বিশিষ্ট অতিকায় এবং আমাদেরকে নিরামিষাসী যন্ত্র বিশেষ বাঁশি বাজকেন ফু দিয়ে বাঁশি বাজাবার বাদ্যযন্ত্র বিশেষ। তলস্থল তিল যোগ তিল বা সরিষা বা নারকেল প্রভৃতি আমাদেরকে নির্যাস। পাঞ্জাবি ঢিলা লম্বা এবং আমাদেরকে ঝুলের জামা বিশেষ। সন্দেহ ছানা দিয়ে কত শুকানো আমাদেরকে মিঠা বিশেষ। গবাক্ষ জালনা জালনা ইত্যাদি। সতর্কতা গবেষণা শব্দটি বিভিন্ন বইয়ে আমাদেরকে রূঢ়ি শব্দের দৃষ্টান্ত হিসাবে দেওয়া হয়েছে। সেসব আমাদেরকে গ্রিক শব্দের সংজ্ঞা এবং শব্দটির প্রকৃত বা তথ্য অনুযায়ী একটি শব্দ যোগ হয়। তাই শব্দকে উদাহরণ হিসেবে একটি শব্দ পরিহার করা উচিত। যোগরূঢ় শব্দ সমাজ নিষ্পন্ন যেসব শব্দ তার সমসমান বা পরসমূহ সম্পূর্ণ অনুগামী না হয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্ক জন্মকারীদের মধ্যে শুধু পদ্মফুল, অনুজনতে জন্মকারীদের মধ্যে শুধু আমাদেরকে সহোদর ভাই, জলধি জল ধারণকারীদের মধ্যে শুধু আমাদেরকে সমুদ্র, মহাযাত্রা মহাসমরের যাত্রাকারীদের মধ্যে শুধু আমাদেরকে মিথ্যা পথযাত্রী ইত্যাদি। বিভিন্ন আমাদেরকে বইয়ে রাজপুত শব্দটি যোগরূঢ় বা দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু এটি ঠিক নয়। কারণ রাজপুত শব্দটি যেহেতু রাজ এবং পুত্রে আমাদেরকে কাউকেই বোঝাচ্ছে না, সেহেতু এটি যোগরূঢ় শব্দ নয়। তাই যোগরূঢ় শব্দের উদাহরণ হিসেবে একটি পরিহার করা উচিত। এবং রাজপুতের মূলত শব্দ হিসেবে রাজপুত না ধরলে যে যৌগিক এবং রাজপুত্রের রাজদরবারীদের পুত বা পুত্র ধরলে আমাদেরকে তিনবার রূঢ়ি শব্দ হওয়ার কথা। শব্দ গঠন বলতে কি বোঝানো হয়, কি উপায়ে বাংলা শব্দ গঠন করা যায় উদাহরণ সহ আলোচনা করা হলো। ধ্বনির সাথে ধ্বনি বা ধ্বনির সমষ্টি যুক্ত হয়ে যে প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়ে থাকে তাকে শব্দ গঠন বলা হয়ে থাকে। বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে শব্দ গঠিত হতে পারে। বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে শব্দ গঠিত হতে পারে।
উপসর্গযোগে ধাতু বা ধাতুর পূর্বে যেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে উপসর্গ বলে। এই উপসর্গ ভাষাটি অনেক প্রকার শব্দ গঠিত হয়। অনিয়ম যেমন অনিয়ম, অপ্রাণ এবং প্রবাস, সন্দেহ, অনেকে সমাধি। প্রত্যয়যোগে যেসব শব্দ পরে যেসব ধ্বনি বা ধ্বনি যুক্ত হয়ে শব্দ গঠন করে সেসব ধ্বনিকে আদিকে প্রত্যয় বলা হয়ে থাকে। এসব আদিকের যুগে আদিকে অন্তর্গত এবং বাংলা অনেক সময় শব্দ গঠিত হয়ে পারে, যেমন ঘরোয়া, ঘর যোগ উহা, পর, পর যোগ ঢাকায় আদিকে গেছো। সন্ধির মাধ্যমে দুটি শব্দের প্রান্তিক বা ধ্বনিগত আদিকে মিলনকে সন্ধি বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে পাশাপাশি অবস্থান দুটি শব্দের মধ্যে একটি শেষ প্রান্তে অপরটি আদিকে প্রথম প্রান্তে ধ্বনি মিলিত হয়ে সন্ধির মাধ্যমে এবং বাংলাটি অনেকটা শব্দ গঠিত হয়, যেমন বিদ্যালয়, শুভেচ্ছা, যেমন শুভযোগ, ইচ্ছা, রাজস্বী, নাবিক, গায়ক, গৈযোগ, ইত্যাদি। সমাসের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস অনেকে বলে। এই সমাসের মাধ্যমে ভাষায় অনেকটা শব্দ গঠিত হয়েছে, যেমন জনমান, যেমন জন-যোগ মান, ত্রিফলান আদিকে দর্শনন, দেশান্তর, নীলাকাশ ইত্যাদি। বিভক্তির মাধ্যমে একই শব্দে পরপর দুবার ব্যবহার হয়ে কোনো নতুন শব্দ গঠন করা হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। এই দ্বিরুক্তের মাধ্যমে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ গঠিত হয়েছে, যেমন পরপর, নিজ নিজ, দেশ দেশ, ঠক ঠক, টক টক, শীত শীত। পদান্তরের মাধ্যমে একটি পদ অন্য পদে রূপান্তর করার নামই হচ্ছে পদান্তর। এটি পদান্তরের মাধ্যমেও বাংলা ভাষায় অনেক শব্দ গঠিত হয়ে যায়, যেমন লৌকিক, দেশীয় আদিকে ঘরোয়া এবং মানবিক আদিকে দলীয়, মেসো এবং মানসিক ইত্যাদি। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দ। আরবি আরবি ভাষা বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুইটি প্রধান ভাগে ভাগ করা যায়। ধর্ম সংক্রান্ত শব্দ: আল্লাহ, ইসলাম, ইমাম, ওযু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম আদিকে তওবা, তাসবিহ আদিকে জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এলাচ, এলেম, কানুন, কলম, কিতাব, কেসা, খারিজ, গায়েব, দোয়া, নগদ, বাকি। মহকুমা: মুন্সেফ, মোক্তার রায়। মোক্তার রায়। ফার্সি শব্দ: বাংলা ভাষা থেকে আগত শব্দগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ধর্ম সংক্রান্ত শব্দ: খোদা, গুনহা, দোজখ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা এবং ইত্যাদি। প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ: আদিকে কারখানা, চশমা, আদিকে জমানবন্দি, তারিখ, তোশক, দপ্তর, দপ্তর, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রস এবং ইত্যাদি। বিবিধ শব্দ হচ্ছে আদিকে আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ আদিকে রপ্তানি এবং হাঙ্গামা। ইংরেজি শব্দকে দুইটি প্রকার বা অনেকটা উচ্চারণ নেওয়া, যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোবেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল। পরিবর্তিত উচ্চারণ হচ্ছে বোতল, আফিম আদিকে স্কুল, হাসপাতাল এবং বোতল ইত্যাদি। ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় শব্দ, যেমন পর্তুগিজ, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রী, বালতি ইত্যাদি। ফরাসি শব্দ: কুপন, কার্তুজ, ডিপো এবং রেস্তোরাঁ। ওলন্দাজ শব্দ: স্ক্যাপন, টেক্কা, তুরুপ, রুইতন এবং হরতন। অন্যান্য ভাষার শব্দ হচ্ছে গুজরাটি হচ্ছে খরতর এবং হরতাল। পাঞ্জাবি হচ্ছে আদিকে চাহিদা, শিখ। তুর্কি হচ্ছে আদিকে চাকর, চাকু, তোপ, দারোগা। চিনি হচ্ছে চা, চায় এবং চিনি।
মায়ানমার হচ্ছে ফঙ্গি এবং লুঙ্গি, জাপানি হচ্ছে রিকশা এবং হিরিকিরি। মিশ্র শব্দ হচ্ছে কোনো সময় দেশি এবং বিদেশি শব্দে মিলে শব্দ দ্বৈত সৃষ্টি থাকে। যেমন রাজা, পাশা, হাট, বাজার, হেড, মৌলবি, হেড, পণ্ডিত। খ্রিস্টাব্দ ১০ পকেটমার, চৌহদি। পারিভাষিক শব্দ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ। প্রতি শব্দকে আদিকে পারিভাষিক শব্দ বলা হয়। প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগ একাল প্রয়োগের উদাহরণ হচ্ছে অম্লজান, হাইড্রোজেন। উদাহরণ হাইড্রোজেন নথি হচ্ছে ফাইল, পরিকল্পনা হচ্ছে ট্রেনিং, ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজার, বেতার হচ্ছে রেডিও, মহাব্যবস্থাপক হচ্ছে জেনারেল ম্যানেজার, সচিব হচ্ছে সেক্রেটারি, স্নাতক হচ্ছে গ্রাজুয়েট, স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, সমাপ্তি হচ্ছে ফাইনাল এবং সাময়িকী হচ্ছে পিরিয়ডিক্যাল এবং আবেগের সমীকরণ হচ্ছে ইকুয়েশন। বাংলা ভাষার শব্দভান্ডারে দেশি-বিদেশি সংস্কৃতি যে ভাষা থেকে আসুক না কেন তখন তা নিজস্ব সম্পদ এবং এগুলো ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আলাদা করে এদের কথা চিন্তা করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা আবেগের সৃষ্টি নিষ্প্রয়োজন। তাই বিভিন্নভাবে মনে রাখার কৌশল। পর্তুগিজ আবেগের শব্দ মনে রাখার কৌশল হচ্ছে গির্জার পাদ্রী গুদামে, বড় কামরায়, আলমারি আবেগের চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস এবং আতা, আচার, কাবাব, কোরবানি দিয়ে ইস্পাত বা অন্যান্য বাসনে আলকাতরা, আলপিন ফিতা নিয়ে আদেকে বেরিয়ে এবং আদেকে সাবান, মাখা তোয়াল আদেকে পেতে বসলেন। ব্যাখ্যা হচ্ছে গির্জার কামরা, পাদ্রী গুদাম, আলমারির চাবি, বালতি, পাউরুটি, আনারস, আচার, আদেকে কাবাব, আদেকে কোরবানি, ইস্পাত, আদেকে বসন এবং আলকাতরা, আলপিন ফিতা, সাবান, মাস্ক, তোয়ালে এবং পর্তুগিজ শব্দ স্পেশাল টেকনিক। উম আতা, আচার, আলকাতরা, ইস্পাত, ইস্ত্রি, কামিজ, আদেকে কার্তন, কোদারা, আদেকে গামলা, কাবাব, আদেকে পিরিচ, আদেকে কেরানি, কামরা, ক্রুজ, জানলা, গারদ এবং তোয়ালে এবং নিলাম, পাঁচার এবং পেয়ারা এবং পেরেক, পিস্তল এবং ফালতু আদিকে ফিরিঙ্গি, ফিতা আদিকে বারান্দা, তামাক আদিকে বোতাম আদিকে বিহারা, বগা আদিকে মার্কা, মিস্ত্রি, মাস্তুল, মাস্কারা, যিশু, সামান, টুপি এবং পেঁপে। এবার সিনেমা সিনেমা আতা এবং আচার চুরি করে খেলো আয়া। এসে গেল, মেজাজ গরম হয়ে ঢেলে দিলাম মুখে আলকাতরা, তারপর রাগ কমলো না। বিনা ইস্পাত ইস্ত্রি দিয়া চাকাইমা পুড়ে গেল এখন কি করা তো আদেকে কামিজ খুলে তাকে কাতর আদেকে কাতান আদেকে শাড়ি পরলাম এরপর কেদারায় আদেকে বসলাম আদেকে গামলা ভর্তি করে কাবাব এনে পিস এনে পরিবেশন করলাম এই দৃশ্য আদেকে খেয়াল করেছি আহ, মানুষের মেয়াজগুলো। তারপর আমাদেরকে ফার্সি শব্দ মনে রাখার কৌশল। বাংলা শব্দভান্ডারে বহু ফার্সি শব্দ আছে যা উপমহাদেশে ফার্সিদের আগমন এবং ভাষা থেকে আমাদের ভাষায় স্থানান্তর করে নিয়ে চমৎকারভাবে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে ফার্সি শব্দ মনে রাখা যায়। ফার্সি আদিকে এসে ফার্সিরা কার্তুজ কাটে, কুপন নিয়ে রেস্তোরাঁয়, সেমিজ ঘরে পাতি এবং ডিপোতে আদিকে আশ্রয় এবং কার্তুজ, কুপন এবং ডিপোজিটর, ওলন্দাজ এবং স্বামীর তাদেরকে এই সময় পার্সিয়ানদেরকে শব্দ। এছাড়া আমাদের সোনামাটি এবং ওলন্দাজ শব্দ মনে করা যেতে পারে। ওলন্দাজ তাস খেলতে লাগে, স্ক্যাপন আর টেক্কা লাগে তুরুপ। হরতন এবং রুইতন ব্যাখ্যা আমাদেরকে স্ক্যাপন, টেক্কা, তুরুপ ও হরতন এবং রুইতন তুর্কি শব্দ মনে রাখার কৌশল এবং দারোগা খেলার পরে বেগম আমাদের রোহিত খাতুন এবং চাকরদের নিয়ে আদেকে শিকারে গেল আর বন্দুকের গুলি
কুলি এবং চাকুওয়ালা বাবুর্চি এবং কুলির লাল আদেকে পড়ল সোজা আদেকে ভোগ এবং অবশেষে মুচলেকা দিয়ে জনগণের আদেকে বারুদ আদেকে নেভালো। এখানে বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, সুলতান, বন্দুক, বারুদ, চাকর, মুচলেখা, খাতুন এবং আলখেল্লা আদেকে ইত্যাদি আদেকে তুর্কির শব্দ। গুজরাট মনে করে গুজরাটি দামি খত্তর পরে হালখাতা করে ব্যাগ এবং খত্তর এবং হরতাল গুজরাটি শব্দ। পাঞ্জাবি শব্দ মনে রাখার কৌশল শিখ তাদের কাছে পাঞ্জাবি চাহিদা বেশি। ব্যাখ্যা এবং তারকা এবং পাঞ্জাবি চীনের শব্দ মনে রাখা আদেকে চা, চিনি, লিচু, লুচি চীনাদের প্রিয় খাবার। চা, চিনি, লিচু, চিনি চীনাদের প্রিয় খাবার। বার্মার শব্দ মনে রাখার কৌশল হচ্ছে বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় অনেকে পোশাক। পোশাক হাসনে হেনা ক্যারেট ও জুডো শিখতে রোজ রিক্সা আমাদেরকে যায়। পার্সি শব্দ আমাদেরকে খোদা, গুনহাস, দোষক, পয়গম্বর, আদেরকে চশমা, তারিখ, তোশক, দপ্তর, রোজা, আদেরকে ফেরেশতা, তাদেরকে জিন্দা, আদেরকে জানোয়ার, নালিশ এবং বাদশা, বান্দা এবং দৌলত, বেগম, মেথর, নমুনা, দস্তখত। নিচে ছাড়াও আদেরকে মনে রাখা যেতে পারে।